শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। ঢাকা সহ সারা দেশে চলছে প্রচণ্ড শীতের প্রকোপ, যাকে বলে একদম হাড় কাঁপানো শীত। এই হাড়ের বিভিন্ন সমস্যা বৃদ্ধি পায় শীতের সময়। আজকে তাই আমাদের আলোচনার বিষয় হচ্ছে অতি ঠান্ডায় হাড়ের সমস্যা। এবং কথা বলতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, যিনি হাড় জোড়া ও মেরুদণ্ডের বিশেষজ্ঞ সার্জন, প্রধান অর্থোপেডিক্স এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকায়। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, অতি ঠান্ডায় হাড়ের যে বিভিন্ন ধরনের সমস্যা হয় তা নিয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের স্ক্রলে দেওয়া নাম্বারটিতে কল করে। তাহলে আমরা চলে যাই মূল আলোচনায়। স্যার, হাড়ের সমস্যা তো সাধারণত শীতকালে বাড়ে, তো কি কি ধরনের সমস্যা বাড়ে? জি, হাড়ের আসলে শীত, আপনি বলেছেন যে হাড় কাঁপানো শীত, মানে কবি সাহিত্যিকরা কিন্তু এই শব্দটা ইউজ করেছেন যে হাড় কাঁপানো শীত, যে শীতে আসলে হয়তো হাড় কাঁপে। তবে শীতে যেটা হয় যে শীতে তো আমাদের যেহেতু টেম্পারেচার কমে যায়, আমরা মানে জড়সড় হয়ে থাকি আর কি। তো জড়সড় হয়ে থাকা মানে হলো মুভমেন্ট কমে যাওয়া, যে লেজ মুভমেন্ট, লেজ মোবিলিটি। তো এতে কি হয়, এতে আমাদের যে মাসলগুলোর যে তার যে নর্মাল যে তার যে নড়াচড়ার যে সক্ষমতা, এটা কমে যায়। তারপরে আমরা শীতের মধ্যে আমরা স্পেশালি পানি একটু কম খাই, কিন্তু যে গরমে যেমন আমাদের পিপাসা লাগে বা সোয়েটিং হয় অনেক বেশি, কিন্তু শীতে আমরা একটু পানি কম খাই, আমরা একটু মানে লেস হাইড্রেটেড থাকি তো অনেক সময়। তো আপনি জানেন যে আমাদের জয়েন্ট যখন মুভমেন্ট করে তখন জয়েন্টের মানে মুভমেন্টের সময়ই জয়েন্টের মধ্যে যে কার্টিলেজ আছে ওইটা থেকে কিন্তু জয়েন্ট ফ্লুইড নিঃসরণ হয়। তো আমরা যদি হাইড্রেশন কম থাকে, অর্থাৎ পানি কম খাওয়ার কারণে এই জয়েন্ট ফ্লুইডটা এটা কম উৎপাদন হয়, যার ফলে জয়েন্টের মুভমেন্টেও কিন্তু একটু মানে অসুবিধা হয়। এবং এতে করে জয়েন্টে যে সমস্ত অসুখ আছে, যেমন এমনি রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা অস্টিও আর্থ্রাইটিস, এইগুলো কিন্তু মানে প্রকোপটা এর মনে করেন যে ব্যথা কিন্তু বেড়ে যায়। এরপরে মনে করেন যে মাসল ক্র্যাম্প আছে আমাদের অনেক সময়। মনে করেন যে আমরা যখন ঘুম থেকে স্পেশালি ঘুম ভেঙে যাবে এরকম সময় আমরা অনেক সময় আড়মোড়া দিই। তো আড়মোড়া দিলে কিন্তু মানে অনেকেরই মাসল ক্র্যাম্প হয়। তো এটা কিন্তু শীতে একটু বেশি, শীতে একটু বেশি। তো এছাড়া মনে করেন যে অস্টিওপোরোসিসের যে ব্যথা বয়স্ক রোগীদের স্পেশালি, সে বয়স্ক রোগীরাও মানে মনে করেন যে অস্টিও আর্থ্রাইটিসের ব্যথা এই সময় কিন্তু মনে করেন যে শীতের মধ্যে ভুগে থাকে। তারপর আমরা যে আর্থ্রাইটিসের কথা বলছি, এই আর্থ্রাইটিস কিন্তু মেরুদণ্ডেও হতে পারে। যে জয়েন্টে যেমন আর্থ্রাইটিস হয়, আমরা অস্টিও আর্থ্রাইটিস বলি, সে এরকম স্পাইনে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বা আর্থোপ্যাথি হতে পারে। তাহলে মনে করেন যে মেরুদণ্ডের ব্যথাও কিন্তু মানে শীতে বাড়ে আর কি। তো এগুলি হলো যে শীতের সেই হাড় কাঁপানো শীত আমাদের হাড়কে কাঁপিয়ে দিয়ে যায় বা জয়েন্টকে কাঁপিয়ে দেয় আর কি। বিশেষ করে যারা বয়স্ক রয়েছে এবং কখনো কখনো দেখা যায় শিশু যারা রয়েছে, তাদের ক্ষেত্রে হাড়ের সমস্যা একটু বেশিই দেখা যায়। এর পেছনে কোনো কারণ রয়েছে? আসলে শিশুদের ক্ষেত্রে মানে হাড়ের ওইরকম সমস্যা, শিশুদের ক্ষেত্রে যদি মনে করেন যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়, অথবা যে তারা যে প্রতিনিয়ত যে দৌড়াদৌড়ি করে, তো দৌড়াদৌড়ি করলে তার ক্যালসিয়ামের যে ডিমান্ডটা, ইনক্রিজ ডিমান্ড, এইটা মনে করেন যে যদি ডিমান্ডটা সে যা পাচ্ছে এটার চেয়ে যদি একটু কম হয় তাহলে কিন্তু তার মাসেল টাসেলে ব্যথা হতে পারে। এছাড়া কিন্তু শিশুদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সির কারণে রিকেটস নামক একটা অসুখ হতে পারে। তো এইগুলোই শিশুদের কিন্তু, আর শিশুদের কিন্তু মনে করেন অর্থোপেডিক সমস্যা অন্যান্য ক্ষেত্রে কম। এছাড়া মনে করেন আরেকটা মানে অর্থোপেডিক প্রবলেম আছে শিশুদের, যে আমরা বলি যে পার্থিস ডিজিজ, যে ফিমারের যে আমাদের যে উরুর যে বোন সেটা ফিমার বলি আমরা। তো ফিমারের যে হেডের যে এপিফাইসিস, যে এপিফাইসিস যদি ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে সেটা নেক্রোসিস হয়ে যায়, শুকিয়ে যায়, তাহলে পেইন হয় ওই হিপ জয়েন্টে। ওই হিপে পেইন নিয়ে আসতে পারে, অথবা হিপের পেইন আমরা জানি যে হিপের পেইন নি জয়েন্টে রেফার্ড হয়, কাজেই শুধু নিতেও পেইন নিয়ে আসতে পারে বাচ্চারা। এগুলো হলো বাচ্চাদের মনে করেন যে অসুখ। এছাড়া মনে করেন যে ট্রমার ক্ষেত্রে বাচ্চারা যে কোনো সময় বাচ্চাদের যে ফ্র্যাকচারগুলো হয়, যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে, তারা মনে করেন যে খেলাধুলা করে, তো পড়ে যে মানে ফলের সম্ভাবনা, এটা তো মানে আমরা যারা অ্যাডাল্ট মানুষ আছি, বয়স্ক মানুষ আছি, এদের চেয়ে বাচ্চাদের ফলের মানে পসিবিলিটিটা বেশি। সেজন্য বাচ্চাদের কিছু স্পেশাল মনে করেন ফ্র্যাকচারও হয়। এটা যে কোনো সময় হতে পারে, সেটা শীতের মধ্যে হতে পারে, অন্য সময় হতে পারে, কিন্তু চাইল্ডহুড ফ্র্যাকচার বলি আমরা, এরকম অনেক ফ্র্যাকচার আছে আর কি। আর এছাড়া বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু
যে আমরা বললাম যে সব ধরনের আর্থ্রাইটিস বেড়ে যায়, রিমাটয়েড আর্থ্রাইটিস হোক অথবা অস্টিও আর্থ্রাইটিস হোক, স্পেশালি অস্টিও আর্থ্রাইটিসে খুব কষ্ট পায় রোগীরা। যে অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে যে আমাদের জানেন যে আমাদের জয়েন্টের যে কোনো একটা জয়েন্ট ফর্মেশনের জন্য কমপক্ষে দুটো হাড় লাগে, যে দুটো হাড়ের একটা এন্ড মিলে একটা জয়েন্ট ফর্মেশন হয়, এবং জয়েন্টের মধ্যে হাড়ের যে অংশ থাকে তাতে কার্টিলেজের ক্যাপ থাকে, কচকচা হাড্ডির কাভারিং থাকে, যেটা অনেকটা মানে প্রোটেকশন হিসেবে কাজ করে। যে যদি এরকম মানে নরম হাড্ডির ক্যাপিং না থাকতো তাহলে হাড়ে হাড়ে ঘষা লেগে কিন্তু ব্যথা লাগতো। আবার ওই যে আমি বলেছি যে জয়েন্টের মুভমেন্ট যখন হয় তখন যে জয়েন্টটা যেমন কলকবজা চলার জন্য বা মোটর রান করার জন্য লুব্রিকেশন দরকার হয়, যেমন আমরা গাড়িতে মোবিল ইউজ করি, হ্যাঁ, লুব্রিকেটিং এজেন্ট হিসেবে, ঠিক জয়েন্টের ভিতরে এই কার্টিলেজ থেকেই জয়েন্টে যখন মুভমেন্ট হয় তখন এই কার্টিলেজ থেকে ন্যাচারালি আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী জয়েন্ট ফ্লুইড নিঃসরণ হয়। এই ফ্লুইডটাই জয়েন্টের লুব্রিকেশনে কাজ করে। তো আমরা বলেছি যে শীতে যেহেতু আমরা লেস ডিহাইড্রেট থাকি, কাজেই কিন্তু তার মানে এই জয়েন্ট ফ্লুইডও কম নিঃসরণ হয়, যার ফলে তার মনে করেন যে মুভমেন্ট অসুবিধা হয় এবং কার্টিলেজগুলো একটু মনে করেন যে ড্রাই থাকে। কাজে এবং ড্রাই কার্টিলেজ হলে সেটা কিন্তু একটু ভঙ্গুরও হওয়ার চান্স থাকে, যে সেটা অল্প আঘাতই হয়তো মনে করেন যে মানে ক্র্যাক হলো, কার্টিলেজে ক্র্যাক হলো, এটা হতে পারে মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, অস্টিও আর্থ্রাইটিসের রোগীদের ক্ষেত্রে। আমরা ইদানিং খুব দেখি যে আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তাদের ক্ষেত্রেও খুব কোমরে ব্যথা হচ্ছে, হাঁটুতে ব্যথা হচ্ছে, এবং একটু খেলাধুলা করলেই তারা কিন্তু ব্যথা অনুভব করে। এর পিছনে কি কোনো কারণ রয়েছে? বিশেষ করে শীতকালে অনেকেই দেখা যায় হুট করে খেলাধুলায় একটু, হ্যাঁ রাইট, এই যে মানে অকেশনাল খেলোয়াড় যারা, এদের কিন্তু বিভিন্ন রকমের ঝামেলা হয়। যে রেগুলার খেলাধুলা করে, যে রেগুলার স্পোর্টসম্যান, যে দৌড়ায় অথবা যে ফুটবল খেলে অথবা ক্রিকেট খেলে, আর র্যাকেট তো ইউজুয়ালি মানে যখন বাতাস থাকে না শীতের মধ্যেই এটা মানে খেলার মৌসুম আর কি। তো অন্যান্য খেলার ক্ষেত্রে যারা রেগুলার এক্সারসাইজ করে এবং খেলাধুলা করে, দৌড়দৌড়ি করে, এদের কিন্তু মানে খেলার পরে আর কোনো ব্যথা হয় না। কিন্তু যারা আমরা অকেশনাল খেলোয়াড়, যে সারা বছর খেলি না, হঠাৎ করে একদিন খেলতে নামছি, তখন কিন্তু তার যে মাসেলে যে ওভার স্ট্রেচ আছে এবং বোনসের বা জয়েন্টে মানে পেন হতে পারে। বা খেলোয়াড় যারা রেগুলার স্পোর্টসম্যান, তারা প্রতিনিয়ত পড়ে যাচ্ছে বল রান করার সময়, তার কিছু হচ্ছে না, কিন্তু আমি পড়ে গেলে বা যে একজন অকেশনাল খেলোয়াড় একদিনই খেলতে নামছে, সে পড়ে গেলে তার একটা ফ্র্যাকচারের সম্ভাবনা থাকে। এইটা হচ্ছে যে আমাদের বোনস হচ্ছে, বোনসকে যত কাজ দেয়া যাবে, ফিজিক্যাল এক্সারসাইজ অথবা কায়িক পরিশ্রম যত করা যাবে, তখন বোনসের ভিতর ক্যালসিয়াম এবং মিনারেলগুলো ঢুকে বোনসকে শক্ত করে। তো এইটা যদি আমরা সেডেন্টারি ওয়ার্কার যারা খেলাধুলা করি না, কায়িক পরিশ্রম করি না, এদের ক্ষেত্রে কিন্তু বোনসে এরকম ক্যালসিয়াম ঢুকে না। হ্যাঁ, আমরা মনে করেন যে বলি যে বোনসে ক্যালসিয়াম ঢুকানোর বা মিনারেল ঢুকানোর 30 বছর পর্যন্ত হলো কিন্তু একটা টাইম, যে 30 বছর পর্যন্ত আমরা কায়িক পরিশ্রম করে, খেলাধুলা করে বা এক্সারসাইজ করে আমাদের বোনসকে শক্তিশালী করতে পারি। এবং এই বোনসকে যদি আমরা শক্তিশালী করি, তাহলে এটাকে বলা হচ্ছে যে ব্যাংকে যদি আপনার অনেক টাকা পয়সা থাকে, তাহলে আপনি এখন কাজ করছেন, আমি কাজ করছি, আমরা যদি ব্যাংক ব্যালেন্সটা মনে করেন যে বাড়িয়ে রাখতে পারি, তাহলে একসময় আমরা যখন কাজ করব না বা কাজ করতে পারবো না, তখন কিন্তু ওই ব্যালেন্স থেকে আমরা খরচ করে করে মনে করেন যে খেতে পারবো, অর্থাৎ মানে আমাদের মানে দারিদ্র আমাদেরকে টাচ করবে না। ঠিক সেই রকমভাবে যে এই 30 বছর বয়সের মধ্যে যারা পরিশ্রম করে বা খেলাধুলা করে, এক্সারসাইজ করে বোনসকে যারা গঠন করতে পারলো, তাদের কিন্তু অস্টিওপোরোসিসে ভোগার চান্স খুবই কমে যায়। যে ওই রকম ব্যাংক ব্যালেন্সের মতো, যে একটা পর্যায়ে জানেন যে আমাদের হাড়ে ক্ষয় শুরু হয়, অস্টিওপোরোসিস শুরু হয়, স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে পোস্ট মেনোপজাল। যে আমরা জানি যে আমাদের যে অ্যানাবলিক হরমোন, ইন কেস অফ ফিমেল হলো স্টেরয়েড আর ইন কেস অফ মেল হচ্ছে টেস্টোস্টেরন। তো আমাদের মা খালাদের যখন মাসিকটা বন্ধ হয়ে গেল, তখন তার এই যে ইস্ট্রোজেনের লেভেলটা এটা কিন্তু কমে যায়। তখন আমাদের মানে বোনসের ভিতর তো 3 ধরনের বোন সেল থাকে, একটা হলো অস্টিওব্লাস্ট, একটা অস্টিওসাইট, আর একটা হলো অস্টিওক্লাস্ট। এখন অস্টিওব্লাস্ট অলওয়েজ বোনস ফর্মিং এর কাজ করে, আর অস্টিওসাইট হচ্ছে যে ম্যাসিউর বোন সেল, যে সে মনে করেন যে বিল্ডিং এর ইটগুলো, যেমন ইটগুলো মনে করেন যে বিল্ডিংকে ধরে রাখছে, শেপে ধরে রাখছে, ঠিক ম্যাসিউর সেল হচ্ছে অস্টিওসাইট। আর অস্টিওক্লাস্ট যেটা আছে সেটা প্রতিনিয়ত বোন রিজর্পশনের কাজ করে, বোনসের ক্ষয় করে। এই ক্ষয়টা কিন্তু সবসময় যে খারাপ তা না। যেমন বোনস ফ্র্যাকচার যখন হয়, ফ্র্যাকচার যখন ক্যালাস ফর্মেশন হয় এবং বোন যখন রিমডেলিং হয়, তখন এই যে বোনসের ক্ষয়টা, এই অস্টিওক্লাস্টটা তখন কিন্তু আমাদের বোনসকে রিমডেলিং করে, তখন কিন্তু একটা বেনিফিশিয়ারি একটা ইফেক্ট কিন্তু। হ্যাঁ,
তো মাসিক যখন বন্ধ হয়ে যায় মানে ইস্ট্রোজেনের সাপোর্ট যখন কমে যায় তখন কিন্তু বোন তৈরি করার মানে অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটিসটা কমে গেল, মানে খুব রেয়ারলি মানে বোনস ফর্মেশন হচ্ছে। কিন্তু অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম থাকে। কাজে আগে ছিল আমাদের যখন বয়স কম ছিল তখন অস্টিওব্লাস্ট বোনস বেশি তৈরি করত, কিন্তু অস্টিওক্লাস্ট সমপরিমাণেই মানে এর চেয়ে কম ক্ষয় করত। কাজে সে ক্ষয় করে মানে সে জিততে পারতো না, মানে আমাদের বোনস ফর্মেশনের কাজটাই হতো। কিন্তু যখন মানে অস্টিওপোরোসিস হয় পোস্ট মেনোপজাল, তখন এই যে অস্টিওব্লাস্ট হেরে যায়, তখন মানে বোনস আর অত ফর্মেশন হয় না। কাজে যে রিজার্ভ বোন আছে ওইটা থেকে আস্তে আস্তে বোন ক্ষয় হতে থাকে। হ্যাঁ, এটি তারপর আমাদের বোনসের ভিতর বোন মিনারেল ডেন্সিটি কমে যায়, যার ফলে বোনসটা ভঙ্গুর হয়ে যায়। তখন সেই বোনস কিন্তু সহজেই মনে করেন যে ফ্রাজাইল হয়ে যায় এবং ফ্র্যাকচারের সম্ভাবনা থাকে। এটা হলো অস্টিওপোরোসিস। আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই সমস্যাগুলো বাড়তে পারে। তো জানতে চাই যে অনেকে আছে যে বসে থাকতে হয় দীর্ঘক্ষণ বিভিন্ন পেশাগত কারণে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে হাড়ের সমস্যাগুলো একটু বেশি হয় এবং শীতকাল আসলে এই সমস্যা অত্যাধিক মাত্রায় বেড়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কি করণীয় বা কেন এই সমস্যাগুলো হচ্ছে? একটা জিনিস হলো, আপনি বলেছেন যে আমাদের জবের কারণে আমাদের বসে থাকতে হয়, কিন্তু জবের কারণে যেমন বসে থাকতে হবে সেরকম জীবনের কারণে কিন্তু হাঁটতে হবে। হ্যাঁ, যে আমরা যদি বসে থাকি তাহলে কয়েকটা জিনিসই, যে আমরা মনে করেন যে আমাদের ওজন বেড়ে যাবে, আমরা মোটিয়ে যাব, এবং ওই যে বোনসকে যে কাজ দেয়া, সে বোনসকে কাজ না দেওয়া হলে বোনস কিন্তু অ্যাক্টিভ থাকবে না, শক্ত থাকবে না। হ্যাঁ, কাজেই আমরা যদি শুধু বসে বসেই কাজ করি তাহলে আমাদের যে বোনসের ক্ষয় হতে থাকবে, আমাদের ওজন বাড়তে থাকবে। আর ওজন যখন বাড়ে তখন আমাদের জয়েন্টগুলো, আমাদের নি জয়েন্ট, হিপ জয়েন্ট এবং আমাদের স্পাইন আমাদের ওজনটা বহন করতে পারে না, তখনই মনে করেন বিভিন্ন রকমের ব্যথা বেদনা শুরু হয়ে যায়। এজন্য এই আমরা বলি যে দীর্ঘক্ষণ একই আসনে বসে থাকবেন না, যে মাঝে মধ্যে হয়তো 1-2 ঘন্টা পরে উঠে একটু 5-10 মিনিট একটু মনে করেন হাঁটবেন। আর একেবারে তো 24 আওয়ার্স তো আর আমরা কাজের মধ্যে থাকি নাকি, কিছু সময় তো ফ্রি থাকেই। তাহলে সেই ফ্রি সময়টা আমাদের নিজের সুস্থতার জন্য আমাদের সেটা হাঁটাহাঁটি মনে করেন যে কাজে ব্যয় করতে হবে। এছাড়া আমাদের অফিসের বাইরে যে সময়টা আছে তার মধ্যে যদি কোনো রকম আমরা সময় বের করে হাঁটতে পারি, এক্সারসাইজ করতে পারি, খেলাধুলা করতে পারি, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য এবং হাড়ের জন্য খুবই কল্যাণকর। আরেকটি বিষয় জানতে চাই, ভিটামিন ডি এর একটা ভূমিকা রয়েছে হাড় গঠনে, ভূমিকাটা একটু জানবো। জি, ভিটামিন ডি আমাদের হাড় তো তৈরি হয় যে সমস্ত মিনারেলস দিয়ে, এর ভিতর ক্যালসিয়াম হলো মানে ভাইটাল। তো এই যে ক্যালসিয়ামের যে অ্যাবজর্পশন ক্যাপাসিটি, হ্যাঁ, সেটা কিন্তু ভিটামিন ডি এটাকে অ্যাবজর্পশন ক্যাপাসিটিকে মানে বাড়িয়ে দেয়। এবং তাছাড়া ভিটামিন ডির অভাবে কিন্তু অনেক কিছু হয়, যেমন বোনসের মানে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন হচ্ছে না, যার ফলে তার বোনসটা মনে করেন যে ভঙ্গুর হয়ে যায়, অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস ডেভেলপ করে যেতে পারে তাড়াতাড়ি। এরপরে ভিটামিন ডি একটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও মনে করেন যে কাজ করে। দেখা গেছে যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে এমআই, হার্ট অ্যাটাক হওয়ার মনে করেন যে সম্ভাবনা থাকে। কিন্তু আবার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে। হ্যাঁ, এরকম নানাবিধ মানে দিন যত যাচ্ছে এইটা নিয়ে মনে করেন যে রিসার্চ হচ্ছে এবং আমরা নতুন নতুন কথা কিন্তু জানতে পারছি। সেজন্য ভিটামিন ডি একটা খুবই একটা মনে করেন যে ভাইটাল জিনিস, এটা বোন হেলথের জন্য এবং আমাদের হলো আমাদের টোটাল হেলথের জন্য মানে ভিটামিন ডি একটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং এটা ভিটামিন ডি হলো রোদে তৈরি হয়, রোদে সানলাইটে তৈরি হয়। সানলাইটে দেখেন আমরা যত মানে সাহেব হচ্ছি, মানে সাহেবী আচরণ, মানে যেমন আমরা হয়তো উঠলাম গাড়িতে এসি, অফিসে ঢুকলাম এসি রুম, কাজে রোদ আর সূর্য আমাদের কিন্তু দেখা পাচ্ছে না, যার ফলে আমাদের ভিটামিন ডি তৈরি হচ্ছে না। এবং অনেক সময় একবার নিটোর পঙ্গু হাসপাতাল একটা মনে করেন যে একটা সব ডাক্তারদের ভিটামিন ডি লেভেল টেস্ট করা হচ্ছে, দেখা গেল ভয়াবহ অবস্থা, মানে সবারই ভিটামিন ডি ডেফিসিট। হ্যাঁ, তো সেই জন্য আমাদের কিন্তু সচেতন হতে হবে, আমাদের সুযোগ পেলেই আমাদের একটু মনে সানলাইট আমাদের উপভোগ করতে হবে। এবং এটা যে এমন পশ্চিমারা করে, ওদের দেশে তো রোদের দেখা বেশি পাওয়া যায় না, সেজন্য ওরা কিন্তু মনে করেন আমাদের এই এশিয়ান দেশগুলোতে সি বিচে এসে ওরা সানলাইট এনজয় করে, সানলাইট গ্রহণ করে। জি, এই সানবাথিং এর কথাটা আপনি যেটা বলছিলেন, তো আমাদের দেশে তো রোদের অভাব নেই, অথচ আমাদের দেশে ভিটামিন ডি এর ঘাটতি অনেক বেশি। সেই ক্ষেত্রে করণীয় কি মনে করেন, যে কেন এত বেশি বাড়ছে এবং কি করণীয়? হ্যাঁ, এইটা বাড়ছে, ওইটা হলো একটা ইস্যু যে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আগে আমরা যখন গ্রামে থাকতাম
তো তখন কিন্তু মানে রাস্তাঘাট ওরকম ডেভেলপ ছিল না, গাড়িগুলো ওরকম ছিল না। আমার তো গ্রামে জন্ম, তো আমি ছোটবেলা আমাদের 4-5 কিলোমিটার দূরে হাটে যেতাম আমরা, হাটবারে আমাদের হেঁটেই কিন্তু যেতে হতো। যে হয়তো বাবার সাথে মনে করেন যে কোনো একটা মানে শস্য নিয়ে মনে করেন হাটে বিক্রি করতে হবে, এটাও কিন্তু মাথায় করে নিয়ে গেছি আমরা, যে পরিশ্রম হয়েছে, আবার রোদ ও সূর্যের আলো আমরা উপভোগ করেছি। কিন্তু দিন যত যাচ্ছে এই যে মানুষ একটু বাড়ির উঠানে বের হলেই আমরা অটো পাচ্ছি, রিক্সা পাচ্ছি, আমরা কিন্তু উঠে পড়ছি, আমরা হাঁটছি না, যার ফলে আবার সূর্যের আলো আমাদের পাচ্ছে না। শহরাঞ্চলে হাঁটা তো আরো কম হচ্ছে, আরো কম হচ্ছে। এই জন্য আমাদের যেখানে যেখানে সুযোগ আছে আমরা একটু সানবাত নিব, হ্যাঁ, আমরা একটু সূর্যের সঙ্গে দেখা করব। আর এছাড়া যে এখানে সম্ভব হচ্ছে না আমাদের ব্যস্ততার কারণে, আমাদের প্রফেশনের কারণে, তখন আমাদের সাপ্লিমেন্টারি ভিটামিন ডি নিতে হবে। জি, তো এই ক্ষেত্রে রোদে থাকলে কতক্ষণ থাকতে হবে এবং সাপ্লিমেন্টারি ভিটামিন ডিটা কিভাবে গ্রহণ করা উচিত? রোদে বলা হচ্ছে যে আপনি মানে হাফ অ্যান আওয়ার, যে সকাল দুপুরে তীব্র রোদ হওয়ার আগেই মনে করেন যে সকালবেলা যেটা হয়তো বা 9টা থেকে 11টা পর্যন্ত, এই সময় যদি হাফ অ্যান আওয়ার আপনার রোদেই করেন তাহলে সেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর ভিটামিন ডি সাপ্লিমেন্টের কথা বলছেন যে এটা মানে এটা আগে আমাদের দেশে শুধু ইনজেক্টেবল ফর্মে আসতো এবং এটা বিদেশ থেকে আসতো। এখন আমাদের দেশি কোম্পানিগুলো ভিটামিন ডি তৈরি করতেছে এবং এটা ট্যাবলেট ফর্মে আছে। যে 2000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে, তারপরে 20,000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে, আর 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট আছে অ্যাডাল্ট মানুষের জন্য। 40,000 ইন্টারন্যাশনাল ইউনিট এটা আমরা সপ্তাহে একটা নিতে পারি। আর যদি 20,000 নেই তাহলে সপ্তাহে দুটো, আর যদি 2,000 করে নিই তাহলে ডেলি একটা করে আমাদের মানে এলেই আমাদের যে ভিটামিন সাপ্লিমেন্ট সেটা কিন্তু হবে। এবং এটা ধরেন যে টানা খাওয়ার কিন্তু দরকার নাই, এটা আপনি 3 মাস যদি খান তাহলে আপনাদের একটা মনে করেন যে ডিমান্ড একটা বেশ, হয়তো আপনি 1 বছরের জন্য হয়তো মনে করেন যে ভালো থাকবেন, আবার প্রয়োজন বোধ করলে আবার সাপ্লিমেন্ট নেবেন, এরকম বিষয়টা। অতি ঠান্ডায় হাড়ের বিভিন্ন সমস্যা নিয়ে আরও কথা হবে, এখনই কি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, সুস্থ থাকুন প্রতিদিনে থেকে যাচ্ছে একটা ছোট্ট বিরতিতে, ফিরবো একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সুস্থ থাকুন প্রতিদিনে। আজকে কথা বলছি অতি ঠান্ডায় হাড়ের সমস্যা, এবং আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার শহীদুল ইসলাম, বিভাগীয় প্রধান, অর্থোপেডিক এবং স্পাইন সার্জারি বিভাগ, আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আমরা কথা বলছিলাম যে শীতকালীন এবং অন্যান্য যে কারণে হাড়ের সমস্যা হয়, আমরা দেখি হাড়ের সমস্যা সবসময় বয়স্কদের একটু বেশি ভুগায়। তো আপনি প্রথমেই বলেছিলেন যে শীতে এই সমস্যাগুলো একটু বেশি বাড়ছে। আমরা একটু জানতে চাই এই সমস্যাগুলোর পিছনে একটি সমস্যার কথা বারবার তুলে এসেছে, সেটি হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস জিনিসটি কি? জি, আপনাকে ধন্যবাদ। অস্টিও আর্থ্রাইটিস, অস্টিও মানে তো বোনস, আর আর্থ আসছে হলো জয়েন্ট থেকে, তো বোন এবং জয়েন্টের একটা অসুখ, এটা আর্থ্রাইটিস। যখন আমরা বলি তো তখন সেটা মানে হয় ইনফেকশন বা ইনফ্লামেশন বোঝাবে, কিন্তু এই অস্টিও আর্থ্রাইটিস বলতে আসলে ইনফ্লামেশন বোঝায়। তবে মানে একটা আছে ইনফেকশন হলে হয়, যেমন সেপটিক আর্থ্রাইটিস, ওটা ইনফেকশন রিলেটেড। এছাড়া এই অস্টিও আর্থ্রাইটিস হচ্ছে যে সোললি মানে নন ইনফেকশাস মানে জয়েন্টের ইনফ্লামেশন। এবং এতে কি হয়, আমাদের জয়েন্ট ফর্মেশন হয় হলো হাড় দিয়ে, এবং হাড়ের মাথায় আমি বলছিলাম যে কার্টিলেজের ক্যাপ আছে এবং অনেকগুলো লিগামেন্ট আছে, জয়েন্ট ক্যাপসুল আছে। তো এইগুলোর এই যে জয়েন্টের মানে কার্টিলেজের ডিজেনারেশন, এবং এই কার্টিলেজের ডিজেনারেশনের এটা প্রভাব অন্যান্য লিগামেন্ট এবং মাসল টেন্ডন যা আছে এগুলোর উপরেও পড়ে, সবই ক্ষয়িষ্ণু হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। আমরা জানি কার্টিলেজ হচ্ছে কচকচা হাড্ডি, যে তার সক্ষমতা আছে, এটা স্প্রিংয়ের মতো, যে আমরা মানে তার আঘাত সহনশীলতা আছে, যে আমরা যখন জাম্প করি উপর থেকে, তখন যেমন যদি হাড় যদি কার্টিলেজ না থাকতো তাহলে হাড়ের সাথে হাড় ফ্রিকশন হয়ে হাড় কিন্তু ফ্র্যাকচার হয়ে যেত। কিন্তু এই ফ্র্যাকচারকে কিন্তু ঠেকিয়ে দেয় কিন্তু কার্টিলেজ, এটা একটা ফাংশন। আরেকটা হলো যে আমি বলেছি লুব্রিকেশন করে, হ্যাঁ, এটা হলো আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন। সেই কার্টিলেজ যখন আক্রান্ত হয়, আহত হয়, তার ডিজেনারেশন হয়, ক্ষয় হয়ে যায়, যে তার থিকনেসটা কমে যায়,
যে ক্ষয় হতে হতে যে দৈনিক ওয়ার অ্যান্ড টেয়ার, আমরা যে হাঁটাচলা করি, লাফালাফি করি, সিঁড়িতে ওঠানামা করি অথবা খেলাধুলা করি, তাহলে এই যে মানে কার্টিলেজটা জয়েন্টের যে কসকসে হাড্ডিটা আছে জয়েন্টের মধ্যে, সেটা নিয়মিত মানে প্রতিনিয়ত ক্ষয় হয়ে থাকে এবং ক্ষয় হতে হতে একসময় আমরা দেখতে পাই যে দুই হাড় কাছাকাছি চলে আসছে, জয়েন্টের ভিতর আর স্পেসই দেখা যাচ্ছে না। আমরা যখন একটা নর্মাল জয়েন্ট দেখি একজন ইয়াং মানুষের, তখন আমরা দেখি দুই হাড়ের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, কিন্তু ওই জায়গাটা আসলে ফাঁকা না, ওখানে কার্টিলেজ থাকে যেটা রেডিও অপেক। হ্যাঁ, বোনস যেমন রেডিও অপেক, আর ওটা হলো রেডিও লুসেন্ট যেটা আপনার এক্সরেতে আসবে না, কিন্তু ফাঁকা না জায়গাটা, ওখানে কার্টিলেজ থাকে। এই কার্টিলেজটাই ক্ষয় হয়ে অস্টিওআর্থ্রাইটিস হয়। এবং এটা মানে বলা হচ্ছে যে ইট ইজ ওয়ান অফ দি 4th লার্জেস্ট কজ অফ ডিসেবিলিটি ইন দ্য হিউম্যান লাইফ। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের একটা গবেষণায় মানে বলা হচ্ছে যে মানুষের ডিসেবল হওয়ার বা পঙ্গুত্ব বরণের যত অসুখ আছে তার ভিতর অস্টিওআর্থ্রাইটিস হলো 4 নম্বর কজ। জি, এবং আমাদের দেশে তো এই সমস্যাটা অনেক বেশি। হ্যাঁ, আমাদের দেশে আছে, সব দেশে আছে, তবে যারা ভেজিটেরিয়ান এদের কিন্তু সংখ্যা বেশি। এটা ইন্ডিয়াতে সংখ্যা বেশি। ইন্ডিয়াতে আমরা যে জানি যে মানে ইন্ডিয়াতে ওদের রিলিজিয়নের কারণে বা ওদের কালচারের কারণে মানে ভেজের সংখ্যা মানে ভেজিটেরিয়ানের সংখ্যা বেশি, সেজন্য অস্টিওআর্থ্রাইটিস, সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস বা গ্রোস অস্টিওআর্থ্রাইটিস ওদের ওখানে বেশি, তবে আমাদের এখানেও কিন্তু অনেক আছে। এবং এটা খুবই মানুষকে খুব ক্রিপল করে দেয়, মানে পঙ্গু বানিয়ে দেয় আর কি। আমরা যা দেখি যারা 40 পার হয়ে যাচ্ছে তারাই দেখা যায় একটু একটু করে হাড়ের সমস্যায় ভুগছে, ছেলে মেয়ে নির্বিশেষে। তো এই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো সমাধানের পিছনে কি কি করণীয়? একটা জিনিস যে আমরা যেমন অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে আসলে একটা জেনেটিক কজ, মেইন কজটা হচ্ছে জেনেটিক। তো এটা তো আমরা ঠেকিয়ে দিতে পারবো না, মানে বন্ধ করতে পারবো না, কিন্তু যাতে মানে এটা যাতে স্লো হয় বা কোনো কারণে যদি কার্টিলেজ যে ক্ষয় হচ্ছে ওইটাকে আবার মনে করেন কার্টিলেজ তৈরি করার কোনো পদ্ধতি থাকে, সেটা কিন্তু ভালো, আমি সে কথা আসবো আর কি। এছাড়া আমরা এই অস্টিওআর্থ্রাইটিস হলেও আমরা যাতে কষ্ট কম পাই সেজন্য আমাদের কিছু করণীয় আছে। হ্যাঁ, যেমন আমরা শরীরের ওজনটা কম রাখতে পারি, যে ওয়েট রিডাকশন করতে পারি। তারপরে আমাদের যে লাইফস্টাইলে সেটা আমরা পরিবর্তন করতে পারি। আমরা একেবারে সেডেন্টারি লাইফে চলে গেলে কিন্তু হবে না, তাহলে আমাদের অনেক কষ্ট হবে। আমাদের নিয়মিত এক্সারসাইজ করতে হবে, বা যে পথটুকু হেঁটে যাওয়া যায় সেখানে আমরা রিক্সায় চড়বো না। এইভাবে আমাদের খাদ্যাভ্যাসের একটু পরিবর্তন করতে হবে। এই যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলোকে আমাদের কিন্তু মনে করেন যে পরিহার করতে হবে। এরপরে স্মোকিং কিন্তু কার্টিলেজের খুব মানে ক্ষতি করে আর কি। স্মোকিংটা কার্টিলেজকে কানেকটিভ ইস্যুকে মানে ধ্বংস করে, সেজন্য স্মোকিং অ্যাভয়েড করতে হবে। তারপরে অতিরিক্ত অ্যালকোহল মনে করেন যে প্রহার করতে হবে। আমাদের দেশে আমাদের রিলিজিয়নের কারণে, আমাদের কালচারের কারণে আমরা অ্যালকোহল খাই না বললেই চলে, হয়তো মানে খুব মানে সীমিত সংখ্যক মানুষ অ্যালকোহল হয়তো সেবন করে, কিন্তু পশ্চিমা বিশ্বে এটা অনেক বেশি। তো এগুলো আমরা এই কাজগুলো আমরা করে যে আমরা লাইফস্টাইলের মডিফিকেশন এগুলো করে আমরা অস্টিওআর্থ্রাইটিসের যে কষ্ট এইটা থেকে আমরা কিন্তু মানে পরিত্রাণ পেতে পারি। এরপরে মনে করেন যে চিকিৎসা আছে। আর চিকিৎসা কি, এখন মনে করেন যে বিশ্বে নতুন একটা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে, সেটা হলো পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা। যে ডক্টর সাদিয়া, আমরা জানি ডাক্তার হিসেবে যে আমাদের রক্তের মধ্যে দুটো উপাদান আছে, একটা হলো রক্তরস আর একটা হলো মানে সেলুলার কম্পোনেন্ট, ব্লাড সেলগুলো। 3 ধরনের ব্লাড সেল থাকে, আমরা জানি যে আরবিসি বা লোহিত রক্তকণিকা বলি, ডব্লিউবিসি বা শ্বেত রক্তকণিকা, আর একটা হলো প্লেটলেট বা অনুচক্রিকা। প্লেটলেটের নাম আমরা এখন বাংলাদেশের মানুষ মানে জেনেই ফেলেছে ডেঙ্গুর কারণে, যে ডেঙ্গু হলে প্লেটলেট হয়ে যায়। এই প্লেটলেটের ফাংশন আমরা জানতাম যে এটা রক্ত জমাট বাঁধার কাজ করে, তার কারণ তার ভিতরে যে প্রোটিন আছে সেটা আমাদের রক্ত জমাট বাঁধার যে ফ্যাক্টর, হ্যাঁ, এই মনে সিস্টেমের ভিতরে ঢুকে আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। কিন্তু এখন এই গত 10-12 বছর যাবৎ আমরা এই তথ্য জানতে পেরেছি যে এর ভিতর আরও কিছু গ্রোথ ফ্যাক্টর আছে, প্রোটিন আছে, প্রায় 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে। যে প্লেটলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টর, তারপরে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 1, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর 2, তারপর ইন্টারলিউকিন, এরকম 10-12 রকমের গ্রোথ ফ্যাক্টর আছে, যে গ্রোথ ফ্যাক্টর ইনজিউর্ড টিস্যুকে আবার স্টিমুলেট করে সেখানে নতুন টিস্যু তৈরি করতে সাহায্য করে। আমরা জানি যে এই অস্টিওআর্থ্রাইটিসে আমাদের সেল হচ্ছে, যে কার্টিলেজের সেল হচ্ছে কন্ড্রোসাইট, এই কন্ড্রোসাইটকে স্টিমুলেট করে যে নতুন কন্ড্রোসাইট তৈরি করতে, যার ফলে আমরা পিআরপি দেওয়ার পরে আমরা যখন ইন্ট্রাআর্টিকুলার পিআরপি দিই, আমরা বলছি যে
এই আমরা যে জিনিসটা থেরাপিউটিক্যালি ইউজ করি তার নাম হচ্ছে পিআরপি, মানে প্লেটলেট রিচ প্লাজমা। তার মানে প্লাজমার একটা কম্পোনেন্ট যেখানে প্লেটলেটটা বেশি পরিমাণে থাকে। কীরকম বেশি থাকে? আমাদের নর্মাল রক্তে প্লেটলেট যেরকম থাকে তার চেয়ে 2 to 2.5 টাইমস মানে বেশি থাকে। আমরা রক্তটাকে সেন্ট্রিফিউজ করে এই পিআরপিটা তৈরি করি। আচ্ছা, তাহলে এই যে বেশি পরিমাণে প্লেটলেট মানে বেশি পরিমাণে গ্রোথ ফ্যাক্টর, সেইটা আমাদের ক্ষয়ে যাওয়া কার্টিলেজের যে সেল আছে কন্ড্রোসাইট, এটাকে স্টিমুলেট করবে এবং নতুন করে কার্টিলেজ তৈরি করবে। আমরা কিন্তু আমার কাছে বহু কালেকশন আছে, আমি আজকে 5 বছর যাবত পিআরপি নিয়ে কাজ করছি, যে আমরা আগে দেখেছি যে হয়তো আমাদের হাঁটুর ভিতরে দুটো কম্পার্টমেন্ট আছে, তো একটা হলো মনে করেন মিডিয়াল সাইডে আমরা বলি মিডিয়াল কম্পার্টমেন্ট, আর একটা মনে করেন ল্যাটারাল সাইডে ল্যাটারাল কম্পার্টমেন্ট। তো অস্টিওআর্থাইটিস হলে মিডিয়াল কম্পার্টমেন্টটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, তার কারণ আমাদের ভরটা, শরীরের ওজনটা ওইটার উপর বেশি পড়ে, যার ফলে ওখানে কার্টিলেজ বেশি ক্ষয় হয়ে যায়। যার ফলে আমরা দেখতে পাই যে একেবারে হাড়ে হাড়ে মিশে গেছে। কিন্তু আমরা পিআরপি দেওয়ার পরে 3 মাস পরে, পিআরপি দেওয়ার 3 কোর্সের পরে 1 মাস পরে বা 2 মাস পরে আমরা যখন আবার এক্সরে করি, দেখি আমাদের যে জয়েন্টের স্পেসটা সেটা বৃদ্ধি পেয়েছে। এই স্পেস বৃদ্ধি পাওয়ার মানেই হচ্ছে যে ওখানে নতুন করে কার্টিলেজ তৈরি হয়েছে এবং রোগীর পেইন ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো সেজন্য পিআরপি কিন্তু এই অস্টিওআর্থাইটিসের ক্ষেত্রে একটা ম্যাজিক একটা চিকিৎসা, এবং এটা একটা বায়োলজিক্যাল চিকিৎসা, যে খোদা তাআলার দেয়া রক্ত থেকে, যেটা আমাদের শরীরের ভিতরে যে রক্ত আছে সেই রক্ত থেকেই, সেই রক্তের মধ্যেই যে আমাদের জন্য মানে অসুখের যে প্রতিষেধক আছে বা প্রতিষেধক আছে, এটা পিআরপির আবিষ্কার সেই দিগন্তকেই উন্মোচন করেছে। আচ্ছা, তার মানে আপনি খুব সুন্দর বা একটা বলবো যে যুগান্তকারী একটি আবিষ্কারের কথাও যেমন বললেন এবং সেই চিকিৎসার কথাটিও বললেন। এই চিকিৎসাটি কি যে কোনো জয়েন্টের জন্য প্রযোজ্য? হ্যাঁ, পিআরপি যে কোনো জয়েন্টে, যেমন যদি আমরা কোনো জয়েন্টে যদি ইনফেকশন থাকে, সেপটিক আর্থাইটিস থাকে, তাহলে সেটা আমরা মনে করেন যে পিআরপি দেই না সেখানে। আবার কোনো রোগী যদি ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, তাহলে সেখানে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল না করে আমরা পিআরপি দেই না। এরকম কিছু কিছু ইন্ডিকেশন ছাড়া যে কোনো জয়েন্টেই পিআরপি ইউজ করা যায়। আপনি যখন বললেন তখন আমি মানে আরও কিছু কথা বলি, যে আপনি জানেন যে আমাদের ফিউমারের হেড যে শুকিয়ে যাওয়ার একটা অসুখ আছে, ওটাকে বলে এভিএন, অ্যাভাসকুলার নেক্রোসিস অফ দি ফিউমারাল হেড। এইটার কিন্তু এখন পর্যন্ত তো এস্টাবলিশ চিকিৎসা হচ্ছে সার্জারি। কি সার্জারি? টোটাল হিপ রিপ্লেসমেন্ট অথবা কোর ডিকম্প্রেশন বলা হয়। হ্যাঁ, তো দুটোই হলো সার্জিক্যাল ট্রিটমেন্ট। কিন্তু আমি এই এভিএন নিয়ে কাজ করছি। আমাদের এই এভিএনের যে গ্রেডিং আছে, স্টেজ 1, 2, 3, 4, আমি 1, 2, 3, 4 পর্যন্ত মানে চিকিৎসা করে ভালো ফল পাচ্ছি, যে অপারেশন ছাড়া রোগী পেইন ফ্রি হয়ে যাচ্ছে। কিন্তু স্টেজ 4 এর ক্ষেত্রে আমরা যে পিআরপি দিয়েছি, যে আমরা মানে রোগীর সাথে মানে এক্সপ্লেন করে তাকে মনে করেন কাউন্সিলিং করে, যে আপনার চিকিৎসা তো অপারেশনই, তবে আপনি এটা আমরা এক্সপেরিমেন্টালি দিয়ে দেখতে পারি আপনি যদি রাজি থাকেন। সেই ক্ষেত্রেও কিছু কিছু কাজ করেছে, হয়তো সেক্ষেত্রে 40 to 40% সাকসেসফুল রেট, কারণ মানে ওগুলো স্টেজ 4 এ গেলে আসলে টোটাল হিপ রিপ্লেসমেন্ট মানে করতেই হয়। তারপর আমি আরেকটা অসুখের কথা বলছিলাম, যে বাচ্চাদের ক্ষেত্রে যে এই ফিউমারাল হেডটাই, এপিফাইসিসটা শুকিয়ে গেল, ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে, ওটাকে বলে পার্থিস ডিজিজ। এটার কিন্তু আসলে এস্টাবলিশ কোনো চিকিৎসা ছিল না। কি ছিল? যে বিশ্রাম, অথবা যদি খুব বেশি অসুবিধা হয়, যে বেশি খোঁড়ায় খোঁড়ায় হাঁটতেছে, বাচ্চার স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না, তখন হসপিটালে ভর্তি করে সারফেস ট্র্যাকশন দিয়ে রাখা হয়, যে যাতে জয়েন্টের মধ্যে চাপ কম পড়ে। এভাবে ফ্রিকুয়েন্টলি ব্যথা হয়, আবার চিকিৎসা নিলে ব্যথা কমে যায়। এভাবে যেতে যেতে 18 বছর বয়সে যে ওই অসুখটা রিজলভ হয়ে যেত, কিন্তু ততক্ষণে ফিউমারের হেডটা মানে শেপটা পরিবর্তন হয়ে যেত, যে নর্মাল যে ফিউমারের হেড ওটার চেয়ে বড় হয়ে যেত। যার ফলে আমাদের ফিউমারের হেডটা যে জয়েন্টের ভিতর থাকে, যে স্পেসের ভিতর থাকে, ওটা বলি আমরা হিপ বোনের অ্যাসিটাবুলাম, ওই অ্যাসিটাবুলাম থেকে বাইরের দিকে মনে করেন যে চলে যেত, যার ফলে তার যে অস্টিওআর্থাইটিস মনে করেন ডেভেলপ করতো, এটা কিন্তু পার্মানেন্ট ছিল। তো এক পর্যায়ে রোগী সহ্য না করতে পারলে তখন কিন্তু টোটাল হিপ রিপ্লেসমেন্ট ছিল হলো রেমেডি। কিন্তু এখন আমরা নিয়ে কাজ করছি, এটা মোটামুটি 6 মাসের মধ্যেই এই আল্লাহর রহমতে পার্থিস ডিজিজটা কিন্তু মনে করেন ভালো হয়ে যাচ্ছে। এরপরে যেমন শোল্ডার জয়েন্টে আমাদের মানে ফ্রোজেন শোল্ডার, যে জয়েন্টটা স্টিফনেস হয়ে যায়, পেইন, স্টিফনেস এবং জয়েন্টের মুভমেন্টটা মনে করেন যে কমে যায়, এটাকে আমরা ফ্রোজেন শোল্ডার বা পেরিক্যাপসুলাইটিস বলি। এই ক্ষেত্রে আমরা পিআরপি দিচ্ছি, 3 মাসে 3 কোর্স পিআরপি দিলে কিন্তু খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। তারপর আমাদের এলবোতে দুটো অসুখ হয়, যে এলবোর বাইরের দিকে ল্যাটারাল এপিকন্ডাইলে যদি ইনফ্লামেশন হয়, ওটাকে আমরা বলি ল্যাটারাল এপিকন্ডাইলিটিস বা টেনিস এলবো।
আবার মিডিয়াল এপিকন্ডাইলে যে অসুখ হয়, ইনফ্লামেশন হয়, এটাকে বলি আমরা গলফার্স এলবো। তো তারপর আমাদের এই রিস্ট জয়েন্টে একটা অসুখ হয়, যে রিস্টের আমরা বলি যে ডিকুয়ারভেন্স ডিজিজ, হ্যাঁ, যে স্পেশালি ব্রেস্ট ফিডিং মাদাররা এরকমভাবে তো কোলে বাচ্চাদের একটা পজিশনে নিয়ে ব্রেস্ট ফিড করান, তো এরকমভাবে ধরে রাখার কারণে তাদের ওই টেন্ডন শীতে একটা ইনফ্লামেশন হয়, এটাকে আমরা বলি ডিকুয়ারভেন্স ডিজিজ। এই ডিকুয়ারভেন্স ডিজিজ কিন্তু মানে আমরা পিআরপি ইঞ্জেকশন দিলে এটা কিন্তু ভালো হয়ে যায়। আগে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিতাম, কিন্তু এখন আমার হাতে যখন পিআরপি টেকনোলজি আসছে, আমি আর স্টেরয়েড ইউজ করি না। আর একটা অসুখ আছে যে আমাদের গোড়ালিতে, মনে করেন যে আমাদের অ্যারাউন্ড অ্যাঙ্কেল জয়েন্ট 3 ধরনের অসুখ হয়, অনেক ধরনের অসুখ হয়, আমি 3টে বলি কমন, যেটা যে গোড়ালির তলায় ব্যথা হলো, যে সকালবেলা ঘুম থেকে উঠছে তো বিছানায় পা রাখতে পারছে না, যে প্রচণ্ড ব্যথা, মানে মনে হচ্ছে যে পায়ে বুঝি পেরেক ঢুকছে। তারপর একটু খোঁড়াই করে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ব্যথাটা কমে যায়, এটাকে বলে প্লান্টার ফাসাইটিস। এক্ষেত্রেও পিআরপি এক্সেলেন্ট কাজ করে। তারপরে অ্যাঙ্কেলেও আর্থ্রাইটিস হতে পারে, যেমন নি জয়েন্ট আর্থ্রাইটিস হতে পারে, ঠিক সেরকম অ্যাঙ্কেল জয়েন্টও আর্থ্রাইটিস হতে পারে। এই অ্যাঙ্কেল জয়েন্টের আর্থ্রাইটিসেও আমি পিআরপি দিই, খুব এক্সেলেন্ট রেজাল্ট, হ্যাঁ, মানে 3 কোর্স ইঞ্জেকশন দিলে ভালো হয়ে যায়। আর একটা অসুখের কথা বলছি, আপনার ব্রদার হয়তো টাইম হয়তো শেষ হয়ে যাচ্ছে আমাদের, যে আমাদের অ্যাঙ্কেলের পিছনে যে ফুলে যায়, হ্যাঁ, ফুলে যায় এবং প্রচণ্ড ব্যথা থাকে, এটাকে বলে মানে রেট্রোক্যালকেনিয়াল বার্সাইটিস। এইটার কিন্তু মানে চিকিৎসাই ছিল না, হয়তো মনে করেন যে সার্জিক্যাল ট্রিটমেন্ট ছিল, কিউরেট করা হতো। আর ভুলে যদি কেউ স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেয় ওখানে, তাহলে টেন্ডো অ্যাকিলিসের ইনসার্শন পয়েন্ট, টেন্ডো অ্যাকিলিসটা দুর্বল হয়ে যায়, যার ফলে পরে অল্প আঘাতেই কিন্তু টেন্ডো অ্যাকিলিস ছিঁড়ে যেতে পারে। সেজন্য স্টেরয়েড ইনজেকশন এখানে কন্ট্রা ইন্ডিকেটেড, কিন্তু এখানে পিআরপি দেওয়া যায়। পিআরপি বায়োলজিক্যাল কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ সাদিয়া, এবং আমাদের সকল দর্শককে এবং বাংলা চ্যানেল 24-এর সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।